গল্প নিজেকে ভালোবাসি, লেখিকা ঝিনুক চৌধুরী। মা, যদি বলি আমি রুহিকে ভালোবাসি, তুমি কি খুব কষ্ট পাবে? রুহিকে ভালোবাসিস? কিন্তু ও তো। হ্যাঁ মা, ও সিঙ্গেল মাদার, ওর দুটো বাচ্চা আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আমি রুহিকে ভালোবাসি। এটা আমার আবেগ, মোহ বা করুণা নয়, আমার নিখাদ ভালোবাসা। বিয়ে করলে আমি ওকেই করব। এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয় মা, অনেক চিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। রুহিকে কিছু বলিনি এখনো। আগে তোমার মতামত চাই। তুমি তো রুহিকে দেখেছো, ওর সাথে মিশেছো। মেয়ে হিসাবে তোমার কেমন লেগেছে? খুব মিষ্টি একটা মেয়ে। এত ভালো একটা মেয়ের সাথে কে যে এমন নিষ্ঠুর হলো? এমন অল্প বয়সে বাচ্চা দুটোকে সুন্দর মানুষ করছে, অথচ মুখে কোনো ক্লান্তির ছাপ নেই। দেখ অর্ক, অতীতে বিয়ে হয়েছিল বা এখন বাচ্চা আছে, এসব আমার কাছে একটা মেয়ের প্রধান পরিচিতি নয়। আমার কাছে মানুষটা কেমন সেটাই আসল। তোদেরকেও আমি সব সময় মনুষ্যত্বের শিক্ষাই দিয়েছি। তোর সিদ্ধান্তে আমি কোনো বাধা দেব না। আমি জানি তুই যে সিদ্ধান্ত নিবি তা ভেবে চিন্তেই নিবি। তারপরও বলছি, আরেকবার ভেবে দেখ। বিষয়টা তোর বা রুহির কারোর জন্যই অত সোজা না। রুহি কিন্তু তোর কাছে আসেনি, তুই নিজ দায়িত্বে ওর কাছে যাচ্ছিস। রুহির অতীত কিংবা ওর বাচ্চাদের নিয়ে যদি তোর কখনো দীর্ঘশ্বাস পড়ে, তবে কিন্তু রুহির সাথে অবিচার করা হবে। আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুমি আগে বল মা, তোমার কোনো সমস্যা নেই তো? তোর পছন্দে আমি না করব কেন? আমি কি তোর ইচ্ছার বাইরে যাই? রুহিকে আমারও অনেক পছন্দ। পরম স্নেহের আদরে ছেলের চুলে বিলি কেটে দিলেন অর্কর মা। অর্ক একটা অ্যাড ফার্ম চালায়। ওর ভার্সিটির 3 বন্ধু আর 3 জন এমপ্লয়ি, মোট 7 জন মেধাবীদের নিয়ে নতুন প্রতিষ্ঠানটি দ্রুত গতিতে এগুচ্ছে। সবাই এতে জান দিয়ে পরিশ্রম করে। এটাকে অফিস কম, পরিবার বেশি মনে করে সবাই। 3 বন্ধুর মধ্যে সাদমান ও নৌশিন মানিক জোর। সামনের বছর জানুয়ারিতে ওদের বিয়ে ঠিক। আর পাগলাটে মাহিরা চোখে চশমা পরে পুরো অফিসকে নানান রং দেখায়। মেজাজ খারাপ তো সবাই, কারণ ছাড়া ওর কাছে ঝাড়ি খায়। মেজাজ ভালো তো সবাই ব্যাপক আদর পায়। অর্ক চুপচাপ চাপা স্বভাবের সুদর্শন একটা ছেলে। সবকিছু টিপটপ থাকা যায়। এমপ্লয়ীদের আপনি বলে সম্বোধন করে। কাজের বেলায় যেমন শক্ত, মনের দিক থেকে তেমন বাস্তববাদী। আবেগকে দূরে রাখে। 2 জন এমপ্লয়ীদের সাথে 6 মাস হলো নতুন যোগ দিয়েছে রুহি। অল্প কদিনেই সবার পছন্দের মানুষ হয়ে গেছে। রুহি সদা হাস্যোজ্জ্বল মিষ্টি একটা মেয়ে। শখ করে একটু লিপস্টিক কিংবা দুল পড়তে কেউ দেখেনি। কিন্তু ওর নির্মল সৌন্দর্য যেন সবার নজর কাড়ে। সাজগোজের বেলায় নেয় তবে রুচিশীল পোশাক আশাক। তার যমজ 2টি মেয়ে আছে, দিশা ও নিশা। মাত্র 24 বছরের জীবনে 6 বছরের 2টি মেয়ে। ওদের বাবা কোথায় কিংবা কি হয়েছিল রুহির জীবনে কেউ জানে না। রুহি এ ব্যাপারে প্রথমেই এড়িয়ে গেছে বলে কেউ কখনো কিছু জিজ্ঞেস করেনি। বাকিরা যেখানে রুহিকে অনেক পছন্দ করে, অর্ক সেখানে ভাবলেশীন থাকে রুহির ব্যাপারে। অথচ সবার মাঝে থেকেও রুহির জন্য অর্কর হৃদয় স্পন্দন ঠিকই টের পায় রুহি। অর্ক কখনো রুহির দিকে ঠিকমতো তাকায় না, আড়ালেও না। কিন্তু রুহি ঠিকই বুঝতে পারে অর্কর অদৃশ্য চাহনি। অর্কর না বলা ভালোবাসা রুহির মনেও সারা জায়গায়, কিন্তু রুহি তা কোনোভাবেই প্রশ্রয় দেয় না। ভালোবাসা পাবার বা দেবার জন্য রুহি নয়, কোনো মোহে জড়িয়ে বাচ্চাদের ভবিষ্যৎ সে নষ্ট করতে চায় না। এদিকে অর্ক নিজেকে অনেক সামলে সামলে চলে। রুহির প্রতি ওর মুগ্ধতা দিন দিন বাড়তেই থাকে। কোথা থেকে এই আবেগ আসে অর্ক নিজেও বুঝতে পারে না। একজন সিঙ্গেল মাদার যেমন নতুন করে জীবন সঙ্গী খুঁজে নিলে মানুষ বাঁকা চোখে দেখে, তেমনি সিঙ্গেল মাদারের প্রতি কারো ভালো লাগাটাকেও মানুষ বাঁকা চোখে দেখে। ভাবে ছেলেটির নিশ্চয়ই কোনো কুমতলব আছে। অর্ক তাই খুব সাবধানে চলে, যেন ওকে কিংবা রুহিকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। নিজের আবেগকে সে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। সফলতার পাশাপাশি অফিসের ব্যস্ততা বাড়ছে। দম ফেলার সময় পায় না কেউই। মিটিংয়ে নতুন প্ল্যান নিয়ে কথা বলছে অর্ক। কিন্তু রুহি কিছুক্ষণ পর পর আকাশের দিকে তাকাচ্ছে। অর্ক না পারতে বিরক্ত হয়ে বলে, আপনার সমস্যা কি মিস রুহি? মানুষ তারা থাকলে বারবার ঘড়ি দেখে আপনি বারবার আকাশ দেখছেন কেন? রুহি আমতা আমতা করে বলে, আকাশে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে। সমস্যা কোথায়? এখন কেবল দুপুর।
আপনি তো আর এখন বাসায় যাচ্ছেন না, তাই না? রুহি ঠোঁট কামড়ে বসে থাকে। কি বলবে বুঝে পায় না। মাহিরা বলে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তাই না রুহি? রুহির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। মাহিরা বলে চল আজ বৃষ্টি বিলাস হবে। অর্ক সাথে সাথে বলে মাহিরা তোর কি মাথা ঠিক আছে? দরকারি মিটিং ছেড়ে বৃষ্টি বিলাস করবি? সাদমান বলে তোর বোরিং মিটিং পরেও করা যাবে। অনেক দিন একটু প্রাণ ভরে শ্বাস নেই না, শুধু দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। চল ভিজি তো বলে নৌসিনের হাত ধরে টান দেয়। অর্ককে পাত্তা না দিয়ে সবাই ছাদের উদ্দেশ্যে রওনা দেয়। অর্ক বোকার মতো একা দাঁড়িয়ে থাকে। টিপটিপ বৃষ্টি এবার ঝুম হয়ে নামে। সবাই খুশিতে চিৎকার দেয়। সাদমান নৌসিনের রোমান্টিক চোখাচোখি কারো নজর এড়ায় না। সবাই খুশিতে আত্মহারা, যেন কিশোর বয়সে ফিরে গেছে। অর্ক একটু দূরে দাঁড়িয়ে চুপচাপ ভিজছে। মোবাইলে জোরে রিদমওয়ালা গান ছেড়ে দেয় সে। সবাই বিভিন্ন তালে নাচতে থাকে। হঠাৎ রুহির দিকে নজর যায় অর্কর। সবার সাথে হালকা হাত দুলিয়ে নাচছে রুহি। আজ রুহির হাসি যেন অন্যরকম। মনে হচ্ছে যেন বাঁধন হারা একটি প্রাণ উচ্ছল মেয়ে নিজের মতো হাসছে, নাচছে। এ যেন অন্য এক রুহি, যাকে কখনো কেউ দেখেনি। এতদিন যা দেখেছে সব যেন তার আবরণ। এভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা যায় না। অর্ক চোখ বন্ধ করে নেয়। হঠাৎ ওর কানে কেউ যেন ফিসফিস করে বলে ভালোবাসি ভালোবাসি। অর্ক চোখ খুলে। বৃষ্টির এ মুহূর্তে মন, হৃদয়, চিন্তা, চেতনা সব যেন এক হয়ে গেছে। আজ নিজের থেকে পালানোর আর কোনো পথ নেই। সব দ্বিধা পেরিয়ে আজ সে স্বীকার করে নেয় রুহিকে সে ভালোবাসে। সন্ধ্যায় দোতলার বারান্দায় বসে রুহির মা মেয়ে ফেরার অপেক্ষা করছেন। বিষণ্ণ মনে ভাবতে থাকেন মেয়েটি দেখতে দেখতে কেমন বদলে গেল। আগে সারাটা দিন মাথায় তুলে রাখত, সব সময় শুধু সাজগোজ আর শপিং নিয়েই ব্যস্ত থাকত। তিনি রাগ করে বলতেন রুহি তোর দ্বারা কিছু হবে না। অথচ আজ সেই রুহি পুরুষবিহীনে সংসারটা সামলাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? একটা ঝড় এসে সবার জীবনটাই বদলে দিয়ে। এত বড় ঘটনার পরও রুহি পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করছে। কিন্তু সময়ের সাথে সাথে মেয়েটা দিন দিন কেমন চুপচাপ হয়ে গেছে। জীবনটাকে বন্দি করে ও যেভাবে চলছে তা রুহির মায়ের মোটেও পছন্দ নয়। কিন্তু রুহিকে কিছু বলতে যেন ভয় লাগে। ওই দিনের ছোট্ট চঞ্চল মেয়েটা হঠাৎ যেন বড় মানুষ হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে তার বড় চিন্তা হয়, কিন্তু কার সাথে এ ব্যাপারে আলাপ করবেন তা বুঝে পান না। শুধু দীর্ঘ শ্বাস ফেলেন। কেবিনে বসে অর্ক আর রুহি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে। রুহি মূলত অর্ককে অ্যাসিস্ট করে। অর্কর কনসেপ্টে হালকা পরিবর্তন করতে যাচ্ছে রুহি, কিন্তু অর্ক তা যাচ্ছে না। এ নিয়ে তাদের মতো বিরোধ চলে। অর্ক কনফিউজড হয়ে না পারতে সবার সামনে কনসেপ্টটা তুলে ধরে। ডিসিশন দিতে বলে সবাইকে। সাদমান বলে আমার কাছে তো রুহিটাই ঠিক মনে হচ্ছে। মাহিরা বলে আমার কাছেও রুহিটাই ঠিক মনে হচ্ছে। আর কেউ কিছু বলতে যাবে অমনি অর্ক দুষ্ট হাসি দিয়ে বলে কোনো ডিসিশন দেওয়ার আগে সবাই মাথায় রেখো আমি কিন্তু এবার ঈদ বোনাস আটকে দিব। সাদমান বলে এটা কেমন কথা? তুই তো দুর্নীতি করছিস। অর্ক বলে আমার অফিস, আমি যা ইচ্ছে করতে পারি। মাহিরা বলে আমি তোকে জবাই করে ফেলবো। এমপ্লয়ি মৌ ঝটপট বলে স্যার আপনার কনসেপ্টই ঠিক। আমি বোনাস হারাতে চাই না বলে হাসতে থাকে। রাফি বলে আমিও আপনার দলে স্যার। রুহি বলে ঠিক আছে, অর্ক স্যারের কনসেপ্টই ঠিক থাক। তবে আজ সকালে দেখেছি আম্মু মাংস ভিজিয়েছে। কাল নাকি অফিসে কাচ্চি রান্না করে পাঠাবে। আম্মুকে না করে দিব, খামাখা কষ্ট। অমনি রাফি লাফ দিয়ে বলে না না, বোনাস বাদ, বোনাস বাদ। আন্টির হাতের কাচ্চি বিরিয়ানি মিস করা যাবে না। মৌ বলে স্যার বোনাস না হয় এবার নাই নিলাম, কাচ্চি আমার চাই। সাদমান বিজ্ঞের ভঙ্গিতে বলে দেখছিস তোর টাকা কাচ্চির কাছে হেরে গেল। পৃথিবীতে টাকা দিয়েই সব কেনা যায় না বন্ধু। সবাই একসাথে হাসতে থাকে। অর্ক হেসে বলে ঠিক আছে মিস রুহির কনসেপ্ট গ্রান্টে। কাচ্চি আমিও হাতছাড়া করতে চাই না। রুহির মা প্রায় এটা সেটা রান্না করে অফিসে দিয়ে পাঠান, আর সবাই তাতে হামলে পড়ে। এজন্য রুহি এক্সট্রা খাতির পায় সবার কাছে।
পরদিন সকালে অফিস এসে অর্ক দেখে ডেস্কে একটা সিভি রাখা। ছেলেটা বেশ কোয়ালিফাই। সাথে যে ফটো আছে তাতে গাড়ির হ্যান্ডেল ধরে হিরো মার্কা পোজ দিয়ে বসে আছে। যেন ক্যান্ডিডেট নয়, পাত্র দেখা হচ্ছে। কিন্তু নতুন কাউকে তো নিয়োগ করার কথা না, তবে এটা এখানে কেন? অর্কর হিসেব মেলে না। সাদমান ঢুকে বলে, দেখেছিস কেমন লাগলো ছেলেটাকে? ভালো, কিন্তু আমাদের তো এখন নতুন কাউকে দরকার নাই, তাই না? আরে এটা অফিসের জন্য না তো, রুহির জন্য। রুহির জন্য মানে? মেয়েটা কতদিন এভাবে একা জীবন কাটাবে? কত আর বয়স? অফিসের বড় ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। ছেলের ফ্যামিলি, ছেলে সব ভালো। রুহি রাজি থাকলে আমি আন্টির সাথে আলাপ করব। শুধু রুহি ডিসিশন দিলেই আর কোনো সমস্যা নেই। অর্ক এমন আকস্মিক পরিস্থিতিতে কি করবে ভেবে পায় না। বিড়বিড় করে বলল, রুহি ডিসিশন দিলে মানে? কথা শেষ হবার আগেই মাহিরা আর নৌসিন রুমে ঢুকে। মাহিরা একটা ফাইল টেবিলে রেখে বলে, ফাইনাল হয়ে গেছে। পারফেক্ট হয়েছে। রুহি খুব সুন্দর ডিসিশন দিয়েছে। মেয়েটা একটা জিনিয়াস। অর্ক খুব ঠান্ডা মাথার মানুষ। কোনোদিন ওকে কেউ জোরে কথা বলতে দেখেনি। আজ কি হলো? অর্ক ঝাঁঝিয়ে উঠল। রুহির ডিসিশন হলেই কি ফাইনাল নাকি? ওর কি এমন ধারণা আছে ওকে আমাদের চেয়ে বেশি এক্সপেরিয়েন্সড? ওর ডিসিশন তো ভুলও হতে পারে। এটুকু একটা মেয়ে, তার 6 বছরের 2টো বাচ্চা আছে। কোনো একটা ভুল ডিসিশনের জন্যই তো ওর অবস্থা। আর তোরা ওর ডিসিশনকে এত প্রাধান্য। বলতেই অর্ক থেমে যায়। পিছনে রুহি দাঁড়ানো। রুহি মুহূর্তে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বলে, অর্ক এটা তুই কি করলি? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? কোথাকার কথা কোথায় নিয়ে গেলি? নৌসিন বলল, আমি বরং রুহির কাছে যাই। সাদমান বলল, না, রুহিকে কিছুক্ষণ একা থাকতে দে। তোরা বাইরে যা। অর্কর সাথে আমার একা কিছু কথা আছে। অর্ক মুখ অন্ধকার করে চেয়ারে বসে আছে। সাদমান কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অর্ক বলে উঠে, আমি রুহিকে ভালোবাসি সাদমান। আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। আমি এগুলো কেন বললাম? খারাপ তো অবশ্যই করেছিস। এখন কিভাবে সামলাবি? আসলে ভালোবাসায় থাকলে মানুষ এমন হিংসে আচরণ করে। কিন্তু তুই এভাবে লিড করবি জানলে আমি প্ল্যান কখনোই করতাম না। প্ল্যান? প্ল্যান? তোর মনের কথা জানার জন্যই আমি নিজ হাতে এই বায়োডাটা বানিয়েছি। আর ফটোরে ছেলেটা আমার বোনের মামাতো দেবর। ওই বেটা কবে বেশাদি করে বাচ্চা নিয়ে সুখে দিন যাপন করছে। তুই তো চাপা স্বভাবের। জিজ্ঞেস করলে কিছু বলতি না, তাই এ লাইন ধরেছিলাম। স্বীকার তো করলি ঠিকই, কিন্তু সব গুবলেট করে ফেললি। একবার রুহির কাছে যা তুই। না, আমি একলা ওকে কিছু বলবো না। যা বলার সবার সামনেই বলবো। আমি খারাপ করেছি, আমি ঠিক করব। রুহি ওর ডেস্কে বসে আছে। ওয়াশরুমে অনেকক্ষণ কান্না করেছে বলে চোখ ফুলে আছে। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। অফিসে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্ক এসে রুহির সামনে দাঁড়ায়। সবার দৃষ্টি অর্কর দিকে। মিস রুহি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজ যা বলেছি তার জন্য আমি খুবই লজ্জিত। আপনি অনেক মেধাবী ও স্ট্রং একটা মেয়ে। আপনি আপনার জীবনকে একা হাতে যেভাবে সামনে নিয়ে যাচ্ছেন তা অন্যান্য মেয়েদের জন্য একটা উদাহরণ। আপনার মেধা কিংবা চলার পথকে জাজ করার কোন অধিকার বা যোগ্যতা আমার নেই। আমি কোন ভনিতায় যাব না। শুধু বলবো আমি ভুল বলেছি। সবার সামনে আপনার কাছে তাই ক্ষমা চাচ্ছি। ভুল করে ক্ষমা চাওয়ায় কোনো লজ্জা নেই। শুধু একটি অনুরোধ করব, আমার উপর রাগ করে এই পরিবারটিকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করবেন না প্লিজ। এ পরিবারের প্রতিটা সদস্যই অনেক মূল্যবান। রুহি ঠোঁট কামড়ে চুপচাপ সব শুনছিল। বলল, আপনি ক্ষমা চাইবেন না প্লিজ। পরিবারে এমন ছোটখাটো ব্যাপার হতেই পারে। আমি কিছু মনে করিনি। অর্কর বুক থেকে যেন পাথর সরে যায়। মাথা নিচু করে ধন্যবাদ বলে কেবিনে ফিরে যায়। সাদমান রুহির মাথায় স্নেহের পরশ বুলিয়ে যায়। মাহিরা দূর থেকে চেয়ার আপ হওয়ার ইশারা দেয়। রুহি হেসে দেয়। এত সুন্দর একটা পরিবার রেখে সে কোথায় যাবে? সাদমান জিজ্ঞেস করে, এখন কি করবি?
রুহিকে তোর ভালোবাসার কথা কবে জানাবি? রুহিকে জানানোর আগে মার সাথে আলাপ করব। তুই তো জানিস আমি মাকে সব বলি। আর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাকে না জানালে কিভাবে হবে? মা অমত করবে না জানি, তবুও ছেলে হিসাবে এটা আমার দায়িত্ব। ভাবছি রুহি যদি আমাকে মানা করে দেয়। দেখ অর্ক, তুই আমার বন্ধু বলে বলছি না, তোর মতো ভালো ছেলেকে রুহি না করলে জীবনের মস্ত বড় ভুল করবে। আর এভাবে একা একা জীবন চলবে নাকি মেয়েটা? তুই রুহিকে একবার তোর ভালোবাসার কথা বল, পরে না হয় আমরাও বোঝাবো। আমরা যে ওর ভালো চাই এ বিষয়ে নিশ্চয়ই ওর মনে কোনো সন্দেহ নেই। এক কাজ করি, তোর মতো ওকেও একটা বায়োডাটা পাঠিয়ে দেই, দেখি কি রিয়েকশন হয়। তারপর না হয় সিচুয়েশন বুঝে তুই ওকে বললি। ওয়াও, হোয়াট এ জিনিয়াস আই এম। নিজের কাঁধে নিজেই চাপড় দেয় সাদমান। সকালে অর্কর মা আসে অফিসে সবার কাছ থেকে বিদায় নিতে। দুদিন পর আমেরিকার উদ্দেশ্য ফ্লাইট ওনার। বড় মেয়ে থাকে ওখানে। সবার পাশাপাশি তিনি রুহিকেও অনেক আদর ও দোয়া দিয়ে গেলেন। আসলে তিনি রুহির উদ্দেশ্যেই এসেছিলেন। গত রাতে রুহির প্রতি অর্কর ভালো লাগার বিষয়ে বিস্তর আলাপ হয়েছে অর্কর সাথে। রুহি এখনো কিছু জানে না বলে তিনিও কিছু বলেননি, শুধু দোয়া দিয়ে গেলেন। সাদমান এসে রুহির কাছে মৃদু স্বরে বলল, আন্টি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে। তিনি অর্কর জন্য একটা মেয়ে দেখেছে। আজ মেয়েটার সাথে অর্কর দেখা করার কথা। অর্ক যেন কোনোভাবেই পালাতে না পারে সেদিকে আমাকে খেয়াল রাখতে বলেছে। আজ তোর আর অর্কর যে মিটিং আছে ধানমন্ডিতে, ওখানেই ওই মেয়ের সাথে দেখা হওয়ার কথা। আমি তোকে এই গুরু দায়িত্বটা সঁপে দিলাম, তুই সাথে সাথে থাকবি, ঠিক আছে? রুহি চুপ হয়ে শুনে সাদমানের কথা। ওর বুক ধক ধক করতে থাকে। অর্ক স্যার বিয়ের জন্য মেয়ে দেখছে। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস ফেলে রুহি। এটাই তো হওয়ার কথা। কেন সে বোকার মতো মনের গভীরে স্বপ্ন দেখছিল, যেখানে সে নিজেও বিয়ে ভালোবাসা কোনো কিছুর জন্যই প্রস্তুত নয়। রুহি কখনো তার জীবনে অর্ককে আসতে দিবে না। তবে কেন অর্ক অন্য কাউকে বিয়ে করবে ভেবে মন খারাপ করছে। মন অস্থির হয়ে উঠে রুহি। কিন্তু বাস্তবতা তো মেনে নিতেই হবে। ধানমন্ডির মিটিং যেমন তেমন করে অর্ক শেষ করে। রুহি যেন কিছুতেই আজ মন নেই। সাদমান তার প্ল্যান সম্পর্কে অর্ককে কিছুই জানায়নি। তাই রুহির এমন আনমনা হওয়ার কারণ অর্ক বুঝতে পারে না। কফি খাবেন মিস রুহি? পাশে একটা রেস্টুরেন্ট আছে, চলেন ওখানে যাই। তারপর না হয় আপনি বাসায় যেন। রুহি মাথা নেড়ে সায় দেয়। সে বোঝে ওখানে অর্ক মেয়েটার সাথে দেখা করবে। রুহির পা যেন চলতে চায় না, কিন্তু জীবনের বাস্তবতা তো মানতে হবে। সুন্দর নিরিবিলি একটা রেস্টুরেন্টে কফি সামনে নিয়ে বসে আছে দুজন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। দুজনই যেন কোনো কথা খুঁজে পাচ্ছে না। হঠাৎ অর্কর পেছনে থেকে নায়রা বলে, অর্ক তুমি ফোন ধরছো না কেন? রুহি দেখলো সুন্দরী বললে কম হবে, একেবারে পুতুলের মতো একটা মেয়ে অর্কর পিছনে দাঁড়িয়ে আছে। মেকআপ, চুলের স্টাইল, বেশভূষা সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া। অর্ক পেছনে ফিরে বলে, ও তুমি এসে গেছো। সরি, মিটিংয়ে ফোন মিউট করেছিলাম, অন করতে ভুলে গেছি। নায়রা বলে, আগে থেকে লোকেশন ঠিক ছিল বলে আসতে পারলাম, না হলে তো তোমাকে খুঁজেও পেতাম না। রুহির দিকে তাকিয়ে নায়রা বলে, ওকে। অর্ক বলল, পরিচয় করিয়ে দেই, তিনি হচ্ছেন রুহি, আমার অফিস কলিগ। আর এ হচ্ছে নায়রা। রুহি মিষ্টি হাসি হেসে বলে, নাইস টু মিট ইউ। আপনারা গল্প করুন, আমি ওদিকে আছি। অর্ক সাথে সাথে বলে, আপনি বৃষ্টির মধ্যে বাসায় চলে যাবেন না প্লিজ? আমি আসছি একটু পর। রুহি হেসে বলে, বৃষ্টি না কমা পর্যন্ত আমি যাচ্ছি না। রেস্টুরেন্টের সাথে একটা লম্বা বারান্দা চলে গেছে। রুহি বারান্দার এক কোনায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আজ চোখ মুছতেও ইচ্ছে করছে না। কেন জীবনটা হঠাৎ এমন হয়ে গেল? সবার আদরের চঞ্চল আহ্লাদী মেয়ে ছিল, আর এখন দীর্ঘশ্বাস ফেলে রুহি। রঙিন স্বপ্ন তার কখনো দেখা হবে না। সেই দিনের পর থেকে বাচ্চা দুটোকে নিয়ে চলতে চলতে রুহি পণ করেছিল কোনোদিন আর নিজেকে নিয়ে ভাববে না। বিয়ে, ভালোবাসার পথে হাঁটবে না। চলেও যাচ্ছিল দিন।
কিন্তু অর্ককে দেখার পর সব যেন ওলটপালট হয়ে গেছে। নিজেকে নিয়ে ভাবতে বড় ইচ্ছে করে, কেন সে একটা স্বাভাবিক জীবন বেছে নিতে পারে না। বৃষ্টিতে হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় রুহি। তার বুকের জমা কষ্ট যেন বৃষ্টির সাথে মিশে যাচ্ছে। নায়রাকে বিদায় দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে রুহিকে দেখছিল অর্ক। রুহির চোখের পানি অর্কর দৃষ্টি এড়ায় না। আস্তে করে রুহির পাশে এসে দাঁড়ায় সে। রুহির মতো বৃষ্টিতে হাত বাড়িয়ে দেয়। হাত বাড়িয়ে দুজন দুজনার দিকে তাকায়। অর্ক তার হাতের মুঠোয় ধরা বৃষ্টির জল রুহির হাতে ঢেলে দেয়। রুহির হাতটাকে নিচ থেকে আলতো করে ধরে রাখে কিছুক্ষণ। এরপর হঠাৎই হেঁটে চলে যায়। রুহি অবাক দৃষ্টিতে চেয়ে থাকে অর্কর চলে যাওয়ার দিকে। অর্ক কি বোঝালো? মনে হলো যেন অর্ক তার সমস্ত ভালোবাসা মুঠোয় ভরে রুহির হাতে ঢেলে দিয়ে গেল। মাহিরাকে কল করে রুহির মা বলল, আজ অফিস শেষে সবাই আমার বাসায় চলে আসবে। রাতের দাওয়াত রইল তোমাদের। মাহিরা আনন্দিত কণ্ঠে বলে, অবশ্যই আসবো আন্টি, কিন্তু মেনু কি কি যদি জানাতেন তবে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতাম। জানেনই তো সারাদিন কামলা খাটিয়ে অফিস যায়, ভালো খাবারের গন্ধ পেলে মনে অনেক এনার্জি পাই। হি হি। রুহির মা হেসে আইটেমগুলোর নাম বললে মাহিরা গদগদ হয়ে বলে, আরে আন্টি, এত আইটেম কি একবারে খাওয়া যায়? রয়সয় খেতে হয়। কিছু যদি মনে না করেন তবে আমরা বিকালেই আসি। তাহলে তো খুবই ভালো হয়। দিশানিশাও অনেক খুশি হবে। ছাড়ে তোমরা বিকালে আড্ডা দিতে পারবে। তুমি রুহিকে জানিয়ে দাও যে তোমরা আসো। মাঝে মাঝেই অফিসের কাজে রাত হয়ে যায় রুহির। মাহিরা বা নৌসিনকে সঙ্গে নিয়ে সাদমান রুহিকে বাসায় পৌঁছে দেয়। সাদমান গাড়িতেই বসে থাকে। তবে মাহিরা বা নৌসিন নেমে রুহিকে দায়িত্ব সহকারে বাসায় দিয়ে আসে, যেন আশেপাশে কেউ রুহির রাত করে ফেরা বা কোনো ছেলের সাথে আসা নিয়ে কোনো কথা বলতে না পারে। রুহির মার সাথে তাদের এভাবে বেশ সখ্যতা গড়ে উঠেছে, বিশেষ করে মাহিরার সাথে। কেউই বেশি সময় বসে না বলে তিনি বক্সে ভরে সব সময় হাতে করা কিছু না কিছু রান্না তাদের সাথে দিয়ে দেন। তাদের চোখে মুখে আনন্দ দেখে তিনিও আনন্দ পান। অফিসের এই বাচ্চাগুলোকে বেশ আদর করেন তিনি। আজকাল ওদের বড্ড আপন লাগে তার। মাহিরা সবাইকে ঘোষণা করে দেয় আজ বিকালে অফিস ছুটি। সবার বিকাল থেকে রুহির বাসায় দাওয়াত। সবাই খুশিতে চিৎকার দিয়ে ওঠে। মাহিরা যেহেতু ডিসিশন দিয়েছে সুতরাং অর্ক আর কিছু বলতে পারে না। আসলে মাহিরার উপর অর্কর তেমন খবরদারি চলে না। অর্কর কেবিনে এসে দাঁড়ায় রুহি। মা আজ সবাইকে দাওয়াত দিয়েছে, অথচ রুহি তা মাহিরার কাছ থেকে জেনেছে। নিজের বাসার দাওয়াতে তো আর সবার সাথে অফিস থেকে যাওয়া যায় না। তাই দুপুরের দিকেই রুহি বাসায় ফিরতে চায়। কিছু বলবেন মিস রুহি বলতেই অর্কর মোবাইল বেজে ওঠে। ইশারায় অপেক্ষা করতে বলে অর্ক ফোন ধরে। হ্যালো মা। হু। আচ্ছা। ও। বিয়ের তারিখ কত বললে? আচ্ছা। দেখ তুমি যা মনে কর, শপিং তুমিই করে ফেলো। মেয়েদের কেনাকাটায় আমাকে কেন টানছো? তুমি যা ভালো মনে কর। হ্যাঁ মা, তোমার পছন্দই ফাইনাল। ওকে। রুহির হৃদয়টা ভেঙে চুরচুর হয়ে যাচ্ছিল। তবু কণ্ঠ স্বাভাবিক রেখে জিজ্ঞেস করে, আপনার বিয়ে স্যার? অর্ক ল্যাপটপে চোখ রেখে বলে, কার বিয়ে? আপনার। ল্যাপটপ নামিয়ে মুচকি হাসি হেসে অর্ক বলে, আমার বিয়ে মানে? আপনি যে ফোনে বললেন। আমি কি বললাম? বিয়ে করছি বললাম কি? কনেটাকে শুনি। রুহি গলার স্বর নামিয়ে বলে, গতকাল যার সাথে দেখা করলেন। অর্ক জোরে হেসে ওঠে। আপনি ধরেই নিয়েছেন যে ওটা আমার পাত্রী। নায়রা তো আমার কাজিন সিস্টার, কানাডায় থাকে। আমি সময় বের করতে পারিনি বলে গতকাল রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল। ওর বিয়ে 2 মাস পর। মা সে কথাই বলছিল। মা নায়রার জন্য গিফট কিনতে চায়, তাই বলছিল আমি শপিং এ যাব কিনা। মা আগামীকাল নায়রার সাথেই আমেরিকায় যাচ্ছে। আশা করি আমি আপনাকে ব্যাখ্যা দিতে পেরেছি। রুহি লাজুক মুখে হাসে। মনের ঘন কালো মেঘ যেন মনের অজান্তেই সরতে থাকে। এবার বলুন কি জন্যে এসেছেন? আমি একটু তাড়াতাড়ি বাসায় যেতে চাচ্ছি। বিকালে তো আপনারা যাবেন। আম্মুকে একটু হেল্প করা দরকার, তাই আগে যেতে চাচ্ছি। ঠিক আছে, আপনি যান।
রুহি বের হচ্ছিল এমন সময় অর্ক বলে, মিস রুহি, আপনাকে একটা কথা বলি। রুহি জিজ্ঞাসু চোখে তাকালে অর্ক সামনে এগিয়ে এসে বলে, আমি কিন্তু আমার বিয়ের পাত্রী ঠিক করে ফেলেছি। বিয়ে করলে আমি তাকেই করব। নাম জানতে চান? রুহির মুখ লাল হতে থাকে। মৃদু কণ্ঠে বলে, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করে? আপনি কনে দেখা আলো সম্পর্কে জানেন? রুহি অবাক চোখে তাকায়। অফিসের দরকারি আলাপ ছাড়া অর্ক আর কিছু জানে বা জানার আগ্রহ আছে বলে কেউ মনে করে না। সেখানে কনে দেখা আলো এ ধরনের কথায় রুহির একটু অবাক হওয়ারই কথা। গোধূলির কিছুটা আগে মেয়েদেরকে নাকি বেশ সুন্দর লাগে। ওই সময় কোন মেয়েকে দেখে পছন্দ হলে তাকে পাওয়া যায়, সে আলোই কনে দেখা আলো। রুহির কিছুটা কাছে এসে গলা নামিয়ে অর্ক বলে, আজ বিকালে আপনার বাসার ছাদে কনে দেখা আলোয় আমি আপনাকে তার নাম বলবো। রুহি আর দাঁড়ায় না, লজ্জা রাঙ্গা মুখ নিয়ে বেরিয়ে পড়ে। রুহি যেন আজ উড়ে উড়ে যাচ্ছে, কিছুই দেখতে বা শুনতে পাচ্ছে না। চারিদিকে শুধু গান বাজছে, মুখের হাসি বন্ধ হচ্ছে না। লোকে দেখে কি বলবে? যা বলার বলুক, আজ কিছুই পরোয়া করে না সে। একটা দোকানে ঢুকে লিপস্টিক, কাজল, নেইল পালিশ আরো কত কি কিনল। আজ ইচ্ছে মতো সাজবে, যেমন আগে সাজতো। সুন্দর একজোড়া ঝুমকা কিনলো, সাথে চুড়ি। বাসায় এসে সোজা রুমে ঢুকে আরাম করে সাজতেন বসলো। রুহির মা দেখেছে রুহিকে ফিরেছে। কারো আশায় না থেকে তিনি তার কাজেই মন দিলেন। রুহির বাবার গড়া দোতলায় বাসাটা, নিচতলা ভাড়া দেয়া। ভাড়াটিয়ার বাচ্চাদের সাথে দিশা নিশা নিচে খেলা করছে। রুহি এসেছে তা তারা খেয়াল করেনি। পরে রুমে ঢুকে দিশা নিশা থ হয়ে দাঁড়িয়ে যায়। মামনি, তুমি এত সুন্দর করে সেজেছ, কতদিন পর তুমি এভাবে সাজলে? রুহি আজ সুন্দর একটা নীল জামা পরেছে, সাথে ছোট নীল টিপ, গোলাপি লিপস্টিক, কানে সিলভার ঝুমকা, চোখে কাজল, পিঠ অব্দি লম্বা চুল ছেড়ে দিয়েছে। এমন সাজগোজ দীর্ঘদিন করেনি সে। নিশা বলল, আজ অনেক মজা হবে। আজ মামনি সেজেছে, আজ অনেক মেহমান আসবে। অনেক দিন পর জন্মদিনে এত মজা হবে। রুহি চমকে ওঠে, জন্মদিন? আর মুহূর্তে হিসাব মিলিয়ে দেখে আজ তো দিশা নিশার জন্মদিন। এজন্যই মা অফিসের সবাইকে দাওয়াত করেছে, আর সে ভুলেই বসে আছে। আমাদের গিফট কোথায় মামনি? রুহি কি উত্তর দিবে বুঝে পায় না। চোখ দিয়ে টপ টপ পানি পড়তে থাকে। দিশা নিশাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে রুহি। নিশা বলে, তুমি কাঁদছো কেন মামনি? গিফট আনতে ভুলে গেছো? সমস্যা নাই, কালকে দিও। আমরা রাগ করব না, আমরা তো লক্ষ্মী মেয়ে। আবার খেলতে নিচে চলে যায় দুই বোন। কিন্তু রুহির কান্না থামে না। নিজের উপর প্রচন্ড রাগ হয়, নিজের গালে চড় মারতে ইচ্ছে করে। কিভাবে পারলো রুহি? কিভাবে সব ভুলে সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে? কেন সে এমন দায়িত্বহীন হয়ে পড়ল? এমন তো হওয়ার কথা নয়। রুহির কান্না থামে না, নিজের উপর প্রচন্ড রাগ হয়, নিজের গালে চড় মারতে ইচ্ছে করে। কিভাবে পারলো সে? কিভাবে সব ভুলে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল? কেন সে এমন দায়িত্বহীন হয়ে পড়ল? কদিন আগেও তো মনে ছিল জন্মদিনের কথা, তবে আজ কেন ভুলে গেল? এমন তো হওয়ার কথা নয়। এতদিন যে ভয়টা পেয়েছিল তাই হলো। অর্কর একটু ছোঁয়াতেই সে ব্যস্ত হয়ে নিজের ভুবন সাজাতে শুরু করেছে। রুহির সব রাগ অর্কর উপরে আছড়ে পড়ে। কেন সে রুহির জীবনে এলো? কেন? কান্না মুছে রুহি আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে নিজেরই হাসি পায়। আস্তে আস্তে সব খুলে রাখে। মুখ হয়ে জামা বদলায়। কোনো প্রসাধনী নেই, সাধারণ জামা, বাঁধা চুল, যেমনটি হওয়া উচিত। নিজেকে নিয়ে ভোলার জন্য সে নয়, তার অনেক দায়িত্ব। বিকেলে সবাই চলে এলো। দিশা নিশাকে সবাই উইশ করছে, সাথে গিফটও এনেছে। রুহি মুখে গলা নামিয়ে জিজ্ঞেস করে, তোরা জানলি কি করে আজ ওদের জন্মদিন? মৌ বলল, মাহিরা আপু বলেছে। তিনি দিশা নিশার সাথে গল্পে গল্পে আগেই জেনে রেখেছিল। সবার শেষে অর্ক হাসি মুখে ঢোকে। অর্ককে দেখতেই রুহি চোখ সরিয়ে নেয়। কোনোভাবেই রুহির চোখ অর্ক যেন পড়তে না পারে।
আজ অর্ক যা ভাবছে তা হবার নয়। রুহির মায়ের সাথে সকলে কুশল বিনিময় করে একে একে ছাদে চলে যায়। রুহিদের ছাদটা বেশ সুন্দর, অনেক গাছ গাছালি দিয়ে ঘেরা। সাদমান আর নৌসিন দিশানিশার সাথে খেলা করছে। দিশানিশা এবার 7 বছরে পড়ল। বয়স অনুযায়ী ওরা বেশ গুছিয়ে কথা বলে। দেখতে অনেকটা রুহির মতোই, বড় বড় চোখ, ঠিক যেন রুহির ফটোকপি। শুধু রুহির চুল সোজা আর ওদের চুলগুলো কোঁকড়ানো। অবশ্য কোঁকড়ানো চুলে ওদের দেখতে আরো মিষ্টি লাগে। ছাদে সবাই ছড়িয়ে ছিটিয়ে গল্প করছে। রুহি এমন ভাবে চলছে যেন অর্কর কোনো অস্তিত্বই নেই এখানে। কিছুক্ষণ পরে নাস্তার ডাক পড়ায় সবাই নিচে নামতে থাকে। অর্ক হঠাৎ রুহির হাত পেছনে থেকে টেনে ধরে। সামনের অনেকেই তা খেয়াল করে, কিন্তু না বোঝার ভান করে নেমে যায়। কি ব্যাপার, আমাকে যেন চোখেই দেখছেন না আপনি? রুহির বুক ধক ধক করে। যে সময়টাকে সে ভয় পাচ্ছিল তা চলে এসেছে। কি বলবে সে? যেভাবেই হোক শক্ত থাকতে হবে। রুহি চোখ নামিয়ে রাখে। কোনো সমস্যা? আমি খেয়াল করছি আপনি আমাকে এড়িয়ে চলছেন। গলার স্বর নামিয়ে অর্ক বলে, নাম জানার ইচ্ছে নেই আপনার? রুহি অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎই দেখে দিশানিশা উকি দিচ্ছে। ওদের ডেকে নিজের দুপাশে দাঁড় করিয়ে দেয় রুহি। অর্কর চোখে চোখ রেখে বলে, দিশানিশা আর আমার মা, এদের নিয়ে আমার জীবন। আমার দিন এদের দিয়েই শুরু, এদের দিয়েই শেষ। এর চেয়ে বেশি কিছু আমার জীবনে নেই। নতুন কিছু চাইও না আমি আমার জীবনে। আমি চাই না কোনো নতুনের ডাকে আমার পরিবারের দায়িত্ব থেকে আমি সরে যাই। এবার বলেন, আপনি কি আমাকে সেই নাম বলতে চান? রুহি ভাবলেশহীন দৃষ্টিতে অর্কর দিকে তাকায়, কিন্তু অর্কর স্বচ্ছ দৃষ্টির কাছে টিকতে পারে না। আবার চোখ নামিয়ে নেয়। অর্ক দিশানিশাকে বলে, তোমরা নিচে যাও তো সোনা, আমরা একটু পরে আসছি। রুহি রুহি চমকে তাকায়। আমার ভালোবাসার নাম রুহি। আমি যাকে ভালোবাসি তার নাম বলতে আমার কোনো দ্বিধা নেই, বরং গর্ব আছে। আমার ভালোবাসা এত স্বার্থপর নয় রুহি। তোমার বাচ্চা, তোমার মা, সব তোমারই অংশ। আমি এর সবটুকু নিয়ে তোমাকে ভালোবাসি। তোমাকে আমি নিজের মতো সাজিয়ে ভালোবাসি না, বরং তুমি যেমন তোমাকে তেমন ভাবেই ভালোবাসি। আমি হঠাৎ দেখা কোন নারীর প্রেমে পড়িনি। আস্তে আস্তে ভালোবাসা অনুভব করেছি। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যার মন অনেক সুন্দর, যে সবাইকে ভালোবাসা বিলায়, শত কষ্টেও হাসতে জানে, হাসাতে জানে। অর্ক একটু থেমে বলে, তুমি তোমার পরিবারকে আমার সামনে দাঁড় করাচ্ছ তো? আমি তোমার পরিবারকে ভালোবাসবো, তাদের সাপোর্ট দিব, এই ভেবে তুমি কখনো আমাকে হ্যাঁ বলো না প্লিজ। আমার ভালোবাসার অপমান হবে তাহলে। আমি চাই তুমি তোমার জন্য আমাকে বেছে নাও। আমি চাই তুমি দিশানিশার মা হয়ে নয়, দায়িত্বের বেড়াজাল থেকে বেরিয়ে স্বাধীন মিষ্টি একটা মেয়ে হয়ে নিজের জন্য সিদ্ধান্ত নেও, যে মেয়েকে আমি বৃষ্টিতে নিজের মতো ভিজতে, খিলখিলিয়ে হাসতে দেখেছি। আমি সেই মেয়েটিকে চাই। আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানালাম। এবার তুমি কি চাও ভেবে দেখো। তুমি সময় নাও, চিন্তা করো। আমি অপেক্ষা করব। অর্ক চলে যেতে গিয়েও আবার থেমে বলে, নিজেকে ভালোবাসতে শেখো রুহি। নিজেকে ভালোবাসলে, মূল্যায়ন করলে সামনে যত ভয়ঙ্কর সময় হোক না কেন তা সহজে পার করা যায়। জীবনটা এতটাও কঠিন না যতটা তুমি ভাবছো। অর্ক নিচে নেমে যায়। কনে দেখা আলোয় ছাদে একা দাঁড়িয়ে রুহির চোখ থেকে শুধু জল গড়িয়ে পড়ে। নিচে নাস্তা খাওয়া শেষে চা পর্ব চলছে। রুহি আর রুহির মা রান্নাঘরে ব্যস্ত। গিফট সব রুহির রুমে, তাই দিশানিশা উসখুস করতে থাকে। নৌসিন ওদের নিয়ে রুমে ঢুকে বলে, গিফটগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা খুলে দেখো তো। ওরা খুশিতে ঝাঁপিয়ে পড়ে। পিছন পিছন সবাই একে একে রুহির রুমে ঢোকে। মাহিরা হঠাৎ চিৎকার দিয়ে বলে, হায় হায়, এগুলো কার? সবার ওদিকে চোখ যায়। দেখে ড্রেসিং টেবিলে চুড়ি, দুল, মেকআপের জিনিস রাখা। মাহিরা আবার বলে, দিশা এগুলো কার? রুহি তো সাজে না। দিশা গিফট খুলতে খুলতে বলে, ওগুলো তো মামুনি। আজকে মামুনি খুব সুন্দর করে সেজেছিল, কিন্তু আমাদের জন্মদিন যে আজ ভুলেই গেছে, তাই পরে অনেক কান্নাকাটি করে সব খুলে ফেলেছে। কতদিন পর আজ মামুনি সেজেছিল।
কি সুন্দর লাগছিল তাই না নিশা? আজকে আমাদের খুব মজা হচ্ছে। কতদিন পর আমাদের আবার জন্মদিন হলো। আগে আব্বুর কত বন্ধু আসতো গিফট নিয়ে, আজকে মামুনির বন্ধুরা এসেছে গিফট নিয়ে। আব্বুর কথা বলায় সবাই যেন একটু চমকে ওঠে। নিশা আবার বলে, মামুনি তখন যেমন সাজতো আজকেও সেজেছিল। খামখা খুলে ফেললো। আব্বু আজকে দেখলে বলতো আর কত সাজবে শেলকা। কি 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 দিশা হেসে বলে, শেলকা না রে বোকা, শারিকা। সবাই মুখ চাওয়াচাওয়ি করে। মাহিরা বলে, তোমার আব্বু তোমার মামিকে শারিকা বলতো। হ্যাঁ আন্টি, কিন্তু শারিকা তো খালাকে বলে, আম্মুকে না। দিশা বলল, আম্মুকে তো বলতো না, মামিকে বলতো। আম্মুকে বলতো না মানে? আম্মু তো আম্মু, মামুনি তো মামুনি। মাহিরা অস্থির হয়ে পড়ে। বলে, দিশা সোনা খুলে বলতো, আম্মু আর মামুনি কি আলাদা বলছো তুমি? হ্যাঁ আন্টি, মামুনি তো আমাদের খালামনি। সবাই যেন সম্মিত হয়ে গেল। রুহি তোমাদের খালামনি? হ্যাঁ। আগে আব্বু আম্মু নানু মামুনি মানে খালামনি, আমরা সব একসাথে একটা বড় বাসায় থাকতাম। আম্মু ঘরের সব কাজ করতো আর মামুনি শুধু সাজগোজ করতো আর ঘুরে বেড়াতো। আর নানুমনির বকা খেত। কি আমাদের দুইটা টিম ছিল। আম্মু আর নানুমনি এক টিম আর আব্বু আর মামুনির আরেক টিম। আমরা আব্বুর টিমেই থাকতাম আর নানুমনি আর আম্মুকে সবাই মিলে জ্বালাতাম। আব্বু আমাদের জন্য চকলেট আনলে আগে মামনিকে দিত। মামুনি নাকি বাসার সবচেয়ে বড় বাচ্চা। হি হি। নিশা বলে, মামুনি খালি সাজগোজ করতো বলে আব্বু বলতো শালিকার বিয়েতে আমি একটা বড় ড্রেসিং আয়না গিফট করব। কি কি আগে কত মজা হতো, তাই না দিশা? নৌসিন থেমে থেমে বলল, তোমাদের আব্বু আম্মু এখন কোথায়? দিশা বলল, ওরা তো 2 বছর আগে একটা বিয়েতে গিয়েছিল আর ফিরে আসেনি। নানুমনি বলেছে ওরা অ্যাক্সিডেন্ট করে আল্লাহর কাছে চলে গেছে আর কখনো আসবে না। আব্বু আম্মু আমাদের জন্মদিন করার কিছুদিন পরই আল্লাহর কাছে চলে গিয়েছিল। তারপর থেকে আমাদের বাসায় আর মেহমান আসে না, জন্মদিনও হয় না। এরপরের জন্মদিনে আমরা গিফট পেয়েছি ঠিকই, কিন্তু নানুমনি আর মামনিকে দেখেছি জোরাজোরি করে অনেক কাঁদতে। আমাদের আব্বু আম্মু ওয়ার্ল্ডের বেস্ট আব্বু আম্মু ছিল। মাহিরা ফুপিয়ে কেঁদে ওঠে। নৌসিন চোখের পানি আটকাতে পারে না। তিশানিশা অবাক হয়ে যায়। গিফট রেখে বলে, আন্টি আমরা কি কোনো ভুল কথা বলে ফেলেছি? তোমরা কাঁদছো কেন? আমরা কি গিফট নষ্ট করে ফেলেছি? কিন্তু তোমাদের জিজ্ঞেস করেই তো গিফট খুলেছি। আমরা তো দুষ্টুমি করি নাই। আমরা অনেক লক্ষ্মী। নানু বলেছে দুষ্টুমি করলে নানুমনির অনেক কষ্ট হয়। সারাদিন অনেক কাজ করে তো। সাদমান এসে ঝাপটে ধরে বাচ্চা দুটিকে। ওর চাপা কান্নার আওয়াজ শুনতে পায় সবাই। নৌসিন এসে বলে, তোমরা কোনো দুষ্টুমি করনি সোনা, তোমরা অনেক অনেক বেশি লক্ষ্মী মেয়ে। হঠাৎই রুমের পরিবেশ চাপা কষ্টে ভরে যায়। নৌসিন সাদমানকে বলে, আমি এখানে থাকতে চাচ্ছি না সাদমান। তুই কি আমাকে নিয়ে যাবি? মৌ বলে, আমিও বের হব আপু। সবার মন এত খারাপ হয় যে খাওয়া দাওয়া তো দূর, রুহির সামনে যেতেও কেমন অস্বস্তি হয়। মাহিরা ঘুরে দেখে রুহির মা দাঁড়িয়ে নীরবে কাঁদছে। মাকে জড়িয়ে ধরে মাহিরা বলার চেষ্টা করে, আন্টি রুহি। তিশানিশা বাবা মা, কিন্তু কিছুই স্পষ্ট বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। সাদমান এসে বলে, আন্টি আমরা আজ আসি, আরেকদিন না হয় আসবো। বলে সবাই একে একে বের হয়ে যায়। রুহির মা কাউকে বাধা দেয় না। সবার মনের অবস্থা বুঝতে পারেন তিনি। রুহির বড় বোন রোমানা আর সাব্বিরের যখন বিয়ে হয় তখন রুহি ছিল 13 বছরের চঞ্চল কিশোরী। সাব্বিরের বাবা বেঁচে নেই। মা ছেলের ছোট সংসারে রোমানা খুব সুখেই ছিল। 2 বছরের মাথায় সাব্বিরের মা মারা যাওয়ায় অনেকটা জোর করেই রুহি ও তার মাকে সাব্বির তাদের সংসারে নিয়ে যায়। বোন দুলাভাইয়ের আদরে রুহি অনেকটাই আহ্লাদী হয়ে ওঠে। বিয়ের 5 বছরে অনেক দোয়া মানতের পর দিশা ও নিশার জন্ম হয়। সেদিন রুহির দুলাভাই হসপিটালে বাচ্চাদের মতো অনেক কেঁদেছিল। রুহির মাকে কাঁদতে কাঁদতে বলেছিল, আম্মু দেখেন আমি মেয়ে পছন্দ করি বলে আল্লাহ আমাকে যমজ দুইটা মেয়ে দিয়েছে। রুহির দিকে তাকিয়ে বলেছিল, শালিকা তোমার আদরে কিন্তু আমার দুটো করেই ভাগ বসিয়েছে। সেদিন সবাই আনন্দের কান্না কেঁদেছিল।
রুহির দুলাভাই ছিল রুহির বাবা, বড় ভাই, বন্ধু সব। ওর সকল আবদার কেউ প্রশ্রয় দিক না দিক সাব্বির ঠিকই দিত। রুহির পরম আস্থার জায়গা ছিল সে। একটা অ্যাক্সিডেন্ট রুহিদের সুন্দর সুখী নিশ্চিতের জীবন মুহূর্তেই তছনছ করে দেয়। তিশানিশার তখন কেবল 5 বছর। ওদের সামলাতে গিয়ে রুহি ভুলেই যায় কদিন আগে সেও একটা বাচ্চা ছিল সবার কাছে। দায়িত্বহীন রুহি হঠাৎ পুরুষবিহীনে সংসারের পুরো দায়িত্ব নিয়ে নেয়। আর্থিক দিক থেকে তেমন টানাপোড়ান ছিল না, কিন্তু নিজেদের বাসায় ফিরে বাচ্চাদের স্কুলে ভর্তি করা, নিজের পড়াশোনা, বাজার, বিল সব কাজ সামলাতে রুহির বেশ হিমশিম খেতে হতো। অল্প কদিনেই রুহি বুঝে যায় নিজেকে নিয়ে ভাবার সময় রুহির নেই। তিশানিশা এখন ওর দায়িত্ব। ওর বোন দুলাভাই যেভাবে ওকে পরম মমতায় আগলে রেখেছিল, তেমনি রুহিকেও এমন মমতা দিয়ে তিশানিশাকে বড় করতে হবে। তিশানিশাও তাদের ভবিষ্যতের চিন্তা ছাড়া বাকি সবকিছু থেকে রুহি চোখ বন্ধ করে নেয়। জীবনে কারো সাহায্য ছাড়া একাই চলবে আর বাচ্চাদের বড় করবে বলে সিদ্ধান্ত নেয়। সাদমান এসে বলে, আন্টি আমরা আজ আসি, আরেকদিন না হয় আসবো। সবাই একে একে বের হয়ে যায়। রুহির মা কাউকে বাধা দেয় না। সবার মনের অবস্থা বুঝতে পারেন। অর্ক তিশানিশার সামনে এসে বসে, তোমরা অনেক অনেক বেশি দুষ্টামি করবে। এই বয়সে তোমরা দুষ্টুমি করবে না তো আমরা করব। মাথায় হাত বুলিয়ে সবার শেষে বের হয় অর্ক। রান্নাঘরে রুহিকে দেখে দরজায় গিয়ে দাঁড়ায়। কাজের ফাঁকে হঠাৎ অর্ককে দেখে চমকে তাকায় রুহি। অর্কর চোখ যেন কিছু বলতে চায়। ছাদে অর্কর চোখে যে স্বচ্ছতা, যে দৃঢ়তা ছিল, তা এখন যেন কেমন এলোমেলো। কি বলতে চায় অর্ক রুহি তা পড়তে পারে না। এক দৃষ্টিতে ওরা একে অপরকে দেখতে থাকে। অর্ক এগিয়ে নিজের হাত রুহির গালে রাখে। অর্কর স্পর্শে রুহি সরতে পারে না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়। এ কেমন অনুভূতি! এভাবে যদি জীবন পার করে দেয়া যেত। চোখ ঝাপসা হওয়ার আগেই অর্ক তড়িৎ গতিতে বের হয়ে যায়। কিছু না বুঝে উকি দিয়ে রুহি দেখে ঘর একদম ফাঁকা, কেউই নেই। রুহির মা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সবাই বের হয়ে এলোমেলো হাঁটছে। সাদমান সবাইকে গাড়িতে উঠার ইশারা দেয়। সবাই একে একে উঠলেও অর্ক অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে। সাদমান ডাকে, কই যাচ্ছিস? গাড়িতে উঠ। কিছু না বলে অর্ক গাড়িতে উঠে। গাড়িতে সবাই চুপ হয়ে আছে। মৌকে দিয়েই চলেছে। এমন ফুটফুটে দুটো বাচ্চার সাথে আল্লাহ কেন এমন করলো? কেমন বাস্তবতায় এসে পড়েছে ওরা। দুষ্টুমি করতেও ভুলে গেছে এ বয়সে। মাহিরা বলে, রুহিকে দেখ, কেমন চুপচাপ বাচ্চা দুটোর দায়িত্ব পালন করছে। আগে নাকি প্রচুর সাহায্য, আর এখন কেমন সাদামারা জীবন চালাচ্ছে। এটুকু বয়সে কেমন গাম্ভীর্যের আবরণ নিয়ে চলছে। কেউ যেন রুহির কাছে ঘেঁষতে না পারে, কিংবা বাচ্চাদের প্রতি দায়িত্ব নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে। তাই বলে উনি ওরা রুহির না, ওর বোনের বাচ্চা। এ কেমন স্যাক্রিফাইস! বোন দুলাভাইকে হারিয়ে রুহি যেন হঠাৎ বড় হয়ে গেছে। আল্লাহ ওদের পরিবারকে কি সিচুয়েশনে ফেলেছে। নওশীন চোখ মুছে বলে। সাদমান বলে, যে যা বলতে চাও, যত কাঁদতে চাও, সব আজ এখনই কর। আগামীকাল অফিসে এ বিষয়ে কোন কথা হবে না। আমি চাই না এতদিন রুহি যে শক্ত হয়ে চলেছে তা আমাদের সহানুভূতিতে ভেঙে পড়ুক। অর্ক উদাস মনে সামনের সিটে বসেছিল। ওর চিন্তাগুলো সব এলোমেলো হয়ে আছে। এতদিন ভেবেছিল রুহির জীবনে একটা অতীত আছে, বুকে চাপা কষ্ট আছে। অর্ক এক বুক ভালোবাসা দিয়ে সে কষ্ট ভুলিয়ে দেবে। আনন্দে ভরিয়ে রাখবে রুহিকে আর ওর পরিবারকে, যা তাদের প্রাপ্য। কিন্তু এখন সব ওলট পালট হয়ে গেল। নিষ্পাপ বাচ্চা দুটির জন্য দায়িত্বের যে উঁচু দেয়াল চারপাশে গড়েছে রুহি, অর্কর ভালোবাসা কি তা পার করতে পারবে? জীবন যুদ্ধে হেরে না যাওয়া রুহিকে যে মূর্তি দিয়ে অর্ক সাজিয়েছিল, সে তো তার চেয়েও অনেক বেশি জ্যোতির্ময়। অর্কর কি যোগ্যতা আছে তাকে ছোঁয়ার? অর্কের ভেতরে ঝড় বইতে থাকে। রুহি যদি মানা করে দেয়, তবে অর্ক কিভাবে নিজ ভালোবাসাকে দাঁড় করাবে রুহির ত্যাগের সামনে? রুহিকে হারানোর ভয়ে হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে অর্কর। পরদিন অফিসে রুহি আসে বড় বড় বাস্কেটে ভরে গত রাতের সব খাবার নিয়ে। রাতে যেহেতু সবাই না খেয়ে ফিরেছে, তাই রুহির মা আজ সব বক্স বন্দি করে দিয়ে পাঠিয়েছে। সবাই দেখে মহা খুশি। মাহিরা তো জোরে একটা চিৎকার দিয়ে বসে। গত রাতের কথা কেউই তুলে না।
গতরাতে যা সবাই জেনেছে তা নিয়ে রুহিরও কোনো মাথা ব্যথা নেই। এ অফিসে সবার সাথে তার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। আজ হোক কাল সবাই জানতই। রুহির ভেতরে এখন অন্য তোলপাড় চলছে। ছাদে অর্কর কথাগুলো কানে বারবার গুঞ্জন করছে। এতদিন নিজের জীবন নিয়ে রুহি যে কঠোর সিদ্ধান্ত ছিল, নিজের গড়া দেয়াল ছিল অর্কর কথায়, তা যেন অল্প অল্প করে ভাঙতে লেগেছে। সে কি সিদ্ধান্ত নেবে? অফিসে অর্ক নেই, কাউকে জিজ্ঞেস করতেও সাহস হয় না। কাজের ফাঁকে শুধু দরজার দিকে চোখ যায়, এই বুঝি অর্ক আসবে। পরদিনও অর্ক অফিস আসেনি। অপেক্ষা করতে করতে রুহির কান্না আসে। কাকে কি বলবে বুঝে পায় না, গলা ভারী হয়ে আসে। জীবন যেন হঠাৎ থমকে গেছে। প্রতিটা মুহূর্ত যেন এক একটা যুগ। অবশেষে অনেক সাহস জুগিয়ে অর্ককে কল করে রুহি। উপাস থেকে অর্ক হ্যালো বলতেই রুহির সকল অস্থিরতা মুহূর্তেই চলে যায়। এলোমেলো চিন্তার সকল সমাধান যেন ওই কণ্ঠের মধ্যেই আছে। অর্ক আবার বলে, হ্যালো। রুহি চেতন ফিরে পায়। অফিস আসেন না যে আপনি? অর্ক চুপ করে থাকে। কি বলবে বুঝে পায় না। কালকে আসবেন, আমি অপেক্ষায় থাকবো বলেই রুহি কল কেটে দেয়। অর্ক আজ সকাল সকাল অফিসে এসেছে। এভাবে অফিস না করা মানে রুহির মনের উপর চাপ দেয়া, যেটা সে মোটেও চায় না। রুহিকে একান্ত নিজের মতো করে চিন্তা করতে দেওয়া উচিত। রুহি অফিসে ঢুকলে সবাই অবাক হয়ে তাকায়। মৌত দুবার চোখ কচলায়। মাহিরা তার স্বভাব সুলভ জোরে একটা চিৎকার দিয়ে দৌড়ে এসে রুহিকে জড়িয়ে ধরে। কি মিষ্টি লাগছে তোকে, একেবারে একটা পুতুল। আজ মিষ্টি গোলাপি রঙের সাথে সবুজ পাড়ের শাড়ি পরেছে রুহি, সাথে সবুজ চিপ, সবুজ গাছের চুড়ি, কানে ঝুমকা, পিঠ অব্দি লম্বা ছাড়া চুল। আজ সে কাজল দিয়ে চোখ রাঙিয়েছে। সবাই মুগ্ধ চোখে দেখছে। সাদমান বলে, আমাদের রুহিকে তো একদম পরি লাগছে। রুহি লাজুক হাসি হাসে। সোজা অর্কর রুমে চলে যায় রুহি। সবাই মুচকি হেসে যার যার কাজে ফিরে যায়। আজকার জন্য রুহি এত সেজেছে তা বোঝার বাকি থাকে না কারো। অর্ক ল্যাপটপে কাজ করছিল। দুদিনে অনেক কাজ জমে গেছে। দরজায় টোকা দিয়ে রুহি রুমে ঢুকে। অর্ক ল্যাপটপ থেকে চোখ তুলে নামাতে ভুলে যায়। স্থির চোখে তাকিয়ে থাকে। কাকে দেখছে সে? তার ভালোবাসার মানুষটা এত সুন্দর। নিজেকে মিথ্যা আশ্বাস দিতে ইচ্ছে করে, রুহিকে আজ শুধু আমার জন্য সেজেছে। অর্ক চোখ নামিয়ে নেয়। নিজের কাজে মন দেয়ার বৃথা চেষ্টা করে। কিছু বলবেন মিস রুহি? রুহি ঠোঁট কামড়ে চুপ করে থাকে। আস্তে আস্তে বলে, সেদিন ছাদে বলা আপনার কথাগুলো আমি অনেকবার ভেবেছি। আসলে দায়িত্ব পালনে যদি দৃঢ়তা থাকে তখন নিজেকে না হারিয়েও তা পালন করা যায়। নিজেকে ভালোবাসলে, মূল্যায়ন করলে কোনো কাজকেই আর কঠিন মনে হয় না। আমি হুট করে হয়তো আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না, তবে আমি চেষ্টা করব। কিছুক্ষণ থামে রুহি। গলার স্বর আরেকটু নামিয়ে বলে, আমি নিজেকে ভালোবাসতে শিখে গেছি। আমি নিজেকে ভালোবাসি, সেই সাথে আপনাকেও। অর্ক ল্যাপটপ নামিয়ে মাথা নিচু করে নীরবে হাসে। চোখ তুলে তাকায় রুহির দিকে। নিজ গালে হাত রেখে অপলক তাকিয়ে থাকে। রুহি লজ্জায় চোখ তুলতে পারে না। কাঁপা কণ্ঠে বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? কখনো তো ভালোভাবে তোমার দিকে তাকাতে পাইনি। আজ না হয় অধিকার নিয়ে মন ভরে তোমাকে দেখি। রুহি লজ্জায় যেন আরো কুকড়ে যায়। অর্ক ড্রয়ার খুলে একটা বক্স বের করে রুহির সামনে রেখে বলে, খুলে দেখো। রুহি বক্সটা খুলে দেখে একজোড়া স্বর্ণের বালা। অর্ক বলে, এটা আমার দাদির, মাকে দিয়েছিল তার বিয়েতে। মা দিয়ে গেছে তোমার জন্য। যদি রাজি থাকো তবে আজ না হয় দুজনে মিলে কোনো শোরুমে গিয়েব। একটা ড্রেসিং আয়না অর্ডার দিব। সমাপ্তি।